চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনা দীর্ঘ 6 বছর তার নিজস্ব চিন্তায় ভাবনাকে পাথেয় করে পথ চলেছে। চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গের সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে দীর্ঘ 6 বছর ধরে তার অবদানকে ধরে রেখেছে। আমরা প্রতিনিয়ত, আপনারা জানেন, এটা শুধু গানের অনুষ্ঠান নয়, শুধু কবিতার অনুষ্ঠান নয়, সাহিত্যের অনুষ্ঠান নয়, আড্ডার অনুষ্ঠান নয়, আলোচনার অনুষ্ঠান নয়, আরও নানাবিধ বিষয় জড়িয়ে রয়েছে। এবং সব মিলিয়ে এক কথায় পশ্চিমবঙ্গের টেলিভিশন শিল্পে এটা একটা নতুন ধরনের চিন্তাভাবনা যেমন নিয়ে এসছে, তেমনি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক যতটুকু অবক্ষয় আছে তাকে দূর করার ক্ষেত্রেও একটা সহায়ক ভূমিকা পালন করে আসছে। আর আজ আমরা যাব যে বিষয়ে, সেটা প্রথমেই বলে নেই। আপনারা ভগৎ সিংয়ের নাম শুনেছেন, বীর বিপ্লবী ভগৎ সিং, শহীদ ভগৎ সিং, স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষে যার অবদান অনস্বীকার্য। আজ ভগৎ সিংয়ের 118তম জন্মদিন। সুতরাং আজকের দিনে আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য আলাপ আলোচনায় থাকছি। আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন, আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজকে যাকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, আমার বাঁদিকে অশোক কুমার সরকার। নমস্কার। এবার এই অশোকবাবু সম্বন্ধে একটু পরিচয় আপনাদের কাছে দিয়ে রাখি। উনি ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন প্রধান শিক্ষক। এবং ভগৎ সিং সম্পর্কে উনি অনেক কিছুই পড়াশোনা করেছেন। কাজে আমরা জানেন, আমরা সবসময় সমাজের সেই ধরনের মানুষদেরকেই আজকের ভাবনায় আমন্ত্রণ জানাই, যারা সেই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা অশোকবাবুর কাছে যাব। প্রথম কথা হচ্ছে যে ভগৎ সিং বীর বিপ্লবী, স্বাধীনতায় তার প্রচুর অবদান। আপনি আপনার দৃষ্টিতে কিভাবে তাকে দেখেন? আসলে ভগৎ সিংকে স্বাধীনোত্তর ভারতে আজও মানুষ তেমন করে মর্যাদা দিয়েছে বলে মনে হয় না। তার কারণ তার যে মর্যাদা পাওনা ছিল, যেটা উচিত ছিল যুব সমাজের কাছে একটা দৃষ্টান্ত, এটা আমরা ভাবতেও পারি না। ভগৎ সিংয়ের জীবনটা যদি আপনারা একটু স্টাডি করেন, মাত্র 23 বছর 5 মাস বয়সে ফাঁসিতে ঝুলেছেন। কিছু কথা আজকে এই আলোচনা পরিপ্রেক্ষিতে বলবো। যেমন ধরুন, ও যখন জেলে ছিল, ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার আত্মীয় স্বজনরা কেন দেখতে আসছে বা কে কে আসছে, কি ব্যাপার। তো ও হেসে বলল, আত্মীয় স্বজন তো ওইভাবে হয় না, একটা আদর্শের সম্পর্ক হয়। আমার সম্পর্ক হচ্ছে ক্ষুদিরাম বসু, যে 1908-এ বাংলায় একটা অগ্নিযুগের পত্তন ঘটিয়েছিল, আর পাঞ্জাবের ওখানে কর্তার সিং সারভা। এই কর্তার সিং সারভা 1915-তে তিনিও এই দেশপ্রেমের জন্য জীবন বলিদান দেন। এই দুজন, এদের সঙ্গে আমার কথা, এদের সঙ্গে আমার দেখা, এদের বন্ধনই আমার বন্ধন। আমি এদেরই আত্মীয় মনে করি। অথচ তারা তো দুজন, একজন 1908-এ চলে গেছে, একজন 1915। আর ভগৎ সিংয়ের
ফাঁসি হয়েছে আপনারা জানেন 1931 খ্রিস্টাব্দে। আজকে ভগৎ সিং সম্পর্কে যখন আমরা আলোচনায় বসেছি, আজকের সমাজে আমরা দেখছি বর্তমান ভারতবর্ষ, কারণ ভারতবর্ষের জন্যই তো, ভারতবর্ষের স্বাধীনতার জন্যই তো তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সুতরাং খুব স্বাভাবিকভাবেই প্রাসঙ্গিকভাবেই এসে যাবে বর্তমান ভারতবর্ষের কথাও, যে প্রকৃত ওনারা যে জীবন বলেছেন এবং নিজের প্রাণের বিনিময়ে ভারতবর্ষকে স্বাধীন করেছেন, তো সেই ক্ষেত্রে যে বিষয়টা আমরা তার সম্বন্ধে আরো অনেক কিছু জানার দরকার। এবং আপনি বলছিলেন, আমারও যতদূর মনে আছে যে পাঠ্যসূচিতেও কিন্তু ভগৎ সিং ছিল মাধ্যমিক স্কুলে, সামান্য অল্প করে। হ্যাঁ, ভগৎ সিং ছিল। তো যাই হোক, ভগৎ সিং সম্পর্কে অন্তত আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিছুটা জানার সুযোগ পেয়েছে, অন্তত যারা সরকার বা সরকার অনুমোদিত বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমি বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলতে পারবো না। তো যাই হোক, তো সেক্ষেত্রে যে প্রশ্নটা এসে যায়, আমরা জানি ভগৎ সিংকে তার একটা নাস্তিক ভাবমূর্তিও আছে। অর্থাৎ আজকে ভারতবর্ষে যখন আমরা জাত পাত নানান সংকীর্ণ রাজনীতি দেখতে পাচ্ছি, মানুষে মানুষে ভেদাভেদের একটা প্রয়াস একটা ভীষণভাবে চলছে, তো সেইখানে এগুলোর পেছনে তো অবশ্যই নিরীশ্বরবাদ ব্যাপারটা আসে না। এখানে নিশ্চয়ই এ আমার ধর্ম বড়, এই ধর্ম বড়, এ জাত ছোট, এ জাত বড়, এর বাইরে ওনার যে নাস্তিক ভাবমূর্তি, এটা নিয়ে যদি কিছু বলেন। এখন ভগৎ সিং সম্পর্কে যদি একটু জানতে চান, যে অন্যান্য বিপ্লবীদের চাইতে উনি একটু ডিফারেন্ট ছিলেন। সেটা হচ্ছে এত কম বয়সে এত বই পড়াশুনো করেছে, যেটা ভাবা যায় না। ও কলেজ লাইব্রেরিতে যখন বন্ধুরা বেরিয়ে চলে যেত তখনও পড়তো, মানে সবাই চলে গেলেও ও লাইব্রেরি ছাড়তো না, এবং লাইব্রেরিয়ানকে দিয়ে নতুন নতুন ধরনের বই, সারা পৃথিবীর বই। আমরা অবাক হয়ে যাব যে এমন একটা সময় 1920-21 আপনি জানেন অসহযোগ আন্দোলন, আপনারা তারপরে একটা রাওলাট আইন হবে যেখানে কণ্ঠরোধ করা হবে আমাদের ভারতবর্ষের বিপ্লবীদের, বা সভা সমিতি করতে হলে ইংরেজদের পারমিশন লাগবে। তার বিরুদ্ধে একটা বিরাট প্রতিরোধ গড়ে ওঠে। তাতে লালা লাজপত রায় যে মারা যায় পুলিশের লাঠিচার্জে লাহোরে, তার বদলা নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওই এসপি স্যান্ডার্সকে যে খুন করে, গুলি করে খুন করে, সেই বাহিনীতে এই ভগৎ সিং ছিলেন। অ্যাকচুয়ালি ফাঁসিটা যে হয়েছিল সেটা এই কেসে, অনেকগুলো কাজ আছে ভগৎ সিংয়ের, কিন্তু সব সময় দেখা গেছে সে দেশি বিদেশি সমস্ত বই পড়ছে, পাঠ্য বই নয়। মানে টলস্টয়, আপনার ফ্রান্সের বইলিও যে অগ্নি যুগের প্রবর্তন করেছেন, ধরুন বিক্ষিপ্ত হোক আর যাই হোক, আপনার মার্কস লেনিন, আপনার বুকানিনের বই, জেটকিন্সের বই, এইগুলো পড়তো উনি। ও ইংরেজিতে দুর্দান্ত ভালো, নিজে কেস করা কোর্টে থাকতে ও কিছু অ্যাপ্লিকেশান করেছে, কিছু নিজের অ্যাডভোকেসি করেছে। এগুলো ভারতবর্ষের অন্য কোনো বিপ্লবীর মধ্যে এত প্রতিভা, এত কিছু চটজলদি দেখা যায়নি। সবাই অবাক তার এই বিষয়ে। তার বিষয়টা যদি আপনারা সবাই স্টাডি করেন, কেন 28শে সেপ্টেম্বর 1907 জন্ম, একেবারে পাঞ্জাবের জলন্ধরের ভেতরে বঙ্গা গ্রামে, সেখানে ক্লাস 5 অবধি পড়ে তারপরে ওরা লাহোরে আসে। ওর বাবা কিষাণ সিং সর্দার, সেই সর্দার কিষাণ সিং একটু LIC এজেন্ট এইরকম টাইপের কিছু কাজ করতেন, মুম্বাই টুম্বাই যেতেন। তো ওখান থেকে স্কুল পড়া অবস্থায় যে ঘটনা ঘটেছে, আপনারা একটা জিনিস আপনি বা আপনারা যারা দর্শক রয়েছেন একটুখানি লক্ষ্য করুন, যে 1907 সালে ওর জন্ম, আর 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটছে, লাহোর থেকে অনেকটা ডিস্টেন্স। ওই স্কুল থেকে বাড়ি ফেরেনি, ওর বয়স 12। বাড়ির সবাই চিন্তিত, ওই স্কুল থেকে বাড়ি ফেরেনি কেন।
ও সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরের দিন গিয়ে সেই জালিয়ানওয়ালাবাগের মাঠের চারিদিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে নিজে একা 12 বছর বয়সে একটা কৌটোয় করে শিশিতে করে ওই মাটি, জালিয়ানওয়ালাবাগের মাটি নিয়ে এসছে, যে শহীদদের মাটি ও নিয়ে এসছে। ওর বোন যখন জিজ্ঞেস করছে কিরে তোর এত দেরি হলো, সন্ধ্যা গড়িয়ে গেল, তখন ওই শিশিটাও দেখায়, মানে 12 বছর বয়সে ও একেবারে ঠিক করে ফেলেছে যে দেশের জন্য শহীদ হওয়া কত পুণ্যের। এবং ওর ছোটবেলায় আরও কিছু ছোট ছোট কাহিনী আছে, আপনারা বইগুলো ঘেটে দেখবেন। ভগৎ সিংকে নিয়ে প্রচুর লেখক লিখেছে, আমাদের বাংলার অনেকে লিখেছে, মুজাফফর আহমেদ, স্বরাজ মুখার্জি, অবিভক্ত কমিউনিস্ট পার্টির সম্পাদক অজয় ঘোষ, এরা তো লিখেছেই। এবং যশপালের বই আপনি পাবেন। ও ছোটবেলায় ওর বাবা যখন চাষের জমিতে চারা পুঁতছে, ও বাবাকে গিয়ে বলছে যে বাবা আমি একটা পিস্তল পুঁতবো। বলে সে কি, পিস্তল মাটির মধ্যে পুঁতবি কেন? বলে তাহলে সেই গাছে সব পিস্তল হবে, আমরা সেই পিস্তল নিয়ে ইংরেজদের তাড়াতে পারবো। বুঝুন ব্যাপারটা, বিলো 10 বা এই 10-12-র মধ্যে তার এইরকম ধরনের ফিলিং, সে ইংরেজদের তাড়াবেই। এবং তার স্বপ্ন সে পেপারে পড়ছে, দেখছে 12-14 বছর বয়সের ভেতরে তার ভেতরে একটা স্ফুলিঙ্গ, এই বিষয়টা হয়েছে। এবং এই ঘটনা বলতে বলতে তো শেষ হবে না। ওর যখন 18 বছর বয়স, অর্থাৎ 1923 সাল, ও জাস্ট কলেজ শেষ করছে। ওই কলেজটাও পড়েছিল ন্যাশনাল ওই কলেজ, মানে ডিএভি, আর্য সমাজের কলেজ। ও ইংরেজের কলেজে পড়েনি, সরকারি কলেজেও পড়েনি, তার কারণ সরকারের দাবিদারি ওর পছন্দ করবে না। ওরা জানে, যারা এই ন্যাশনাল কলেজে পড়েছে বা ডিএভি কলেজে পড়েছে, তারা জানতো যে এই সার্টিফিকেটের বেশি মূল্য দেবে না ব্রিটিশ, চাকরি করার জন্য নয়, কিন্তু শিক্ষার জন্য আমাদের দেশপ্রেমিক লোকেরা, ছেলেরা ওখানে পড়েছে। ওখানে ওর সঙ্গী যারা ছিল আপনারা দেখবেন যে 3 জনের একসঙ্গে ফাঁসি হয়েছিল, সুখদেব, আপনার রাজগুরু, জয়গোপাল, এরা ছিল। আর এদের সঙ্গে আরেকটা নাম না বললে হবে না, চন্দ্রশেখর আজাদ। আপনারা, আমি বলবো নিশ্চয়ই, সঞ্চালক আমাকে জিজ্ঞেস করবে যে আমাদের কলকাতার সঙ্গেও ভগৎ সিংয়ের যোগ ছিল। কলকাতায় এই সেন্ট্রাল স্টেশনের এখানেও এসে কিছুদিন ছিলেন আত্মগোপন করে। অর্থাৎ এটা একটা বিরাট কলকাতার পাওনা যে ভগৎ সিং আমাদের কলকাতায় ছিলেন, লাহোরে ছিলেন, তো বেশিরভাগ সময় লাহোরে ছিলেন, কানপুরে ছিলেন, এবং দুর্দান্ত লিখতেন। ওনার জীবনে অনেক সময় ওই 24 বছরের মধ্যে 17, 18, 21, 22, 23 থেকে ও বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন পত্রপত্রিকায় দেশপ্রেম নিয়ে লিখত এমনভাবে যে লেখায় প্রচণ্ড নাম হয়েছিল, সুনাম হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে ওর যে পত্রিকাগুলোই লিখেছে, সেই পত্রিকাগুলোর নাম আছে, কানপুর থেকে বেরোতো প্রতাপ, লাহোর থেকে বেরোতো অর্জুন, তখনকার স্বাধীনতার যুগে অনুশীলন কেন্দ্র যে এখানে ছিল তাদের সঙ্গে যোগাযোগ ছিল। আপনার যতীন দাস এই কলকাতা থেকে লাহোরে গিয়ে এই বোমা বানানো শিখিয়েছে এই ভগৎ সিংদের কানপুরে। আপনারা এগুলো পরপর নিশ্চয়ই শুনবেন। আমি সঞ্চালককে নিশ্চয়ই বলবো যদি সবটা শুনতে চান যে কিভাবে ভগৎ সিংয়ের কটা ইনসিডেন্ট ঘটেছে এবং কিভাবে ভগৎ সিং কোথায় অ্যারেস্ট হলো, কোথায় পালিয়েছে। এবং ভগৎ সিংয়ের মা বাবা ওকে বিয়ে দিতে চাইল 1923 সালে। ওই শেখপুরা জেলার এক জমিদার তেজা সিং তার বোনকে বিয়ে দেবে কনফার্ম। যখন বিয়ে দেবে বাবা চাপ দিচ্ছে, মা চাপ দিচ্ছে, সেই দিন ও বাড়ি থেকে একটা চিঠি লিখে বাবাকে যে আমি দেশের জন্য নিবেদিত, আমি ঘরমুখ বিয়ে করে সংসারী হতে চাই না, এই বলেও গৃহত্যাগ করবে। তারপর থেকে ওর বাড়ির সঙ্গে আর কোনো যোগাযোগ থাকবে না। বিপ্লবী দল, তখনকার বিপ্লবী দল আপনারা নিশ্চয়ই জানেন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন দিয়ে শুরু হয়েছিল,
আসলে হয়ে গেছিল হিন্দুস্তান রিপাবলিকান আর্মি। পরে চন্দ্রশেখর আজাদ এরা ঢুকে শচীন্দ্রনাথ সান্যালের নেতৃত্বে এটা সোশ্যালিস্ট হয়েছিল, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি অর অ্যাসোসিয়েশন। এইভাবে এই দলের সদস্য হিসেবে এরা সারা ভারতবর্ষে একটা বিরাট অগ্নিযুগের কাজ করেছিল। বোঝা গেল ব্যাপারগুলো। এবার আপনারাও শুনলেন ভগৎ সিং সম্পর্কে বেশ কিছু কথা আজকে আমাদের অতিথির কাছে আপনারা শুনতে পেলেন। তো এখানে একটা ভগৎ সিং এর জীবনে একটা আদর্শ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, দেশপ্রেমের আদর্শ, দেশই তার কাছে সব। তা ঘটনা পরম্পরায় যেটা হচ্ছে, আমরা রবীন্দ্রনাথকে তো সর্বাগ্রে অত বড় একজন দার্শনিকের কথা আমরা উপেক্ষা করতে পারি না। রবীন্দ্রনাথ তার কবিতায় লিখেছিলেন, বীরেরে রক্তস্রোত মাতারে অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে, মানুষ চূর্ণিল যবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। তো প্রশ্নটা হচ্ছে এইখানে যে ভগৎ সিং বলুন, পাশাপাশি আমাদের ক্ষুদিরামের কথা বলুন, বা আরও যারা বিনয়, বাদল, দীনেশ, নাম বলে শেষ করা যাবে না। তো এক্ষেত্রে একটা বড় প্রশ্ন থেকে যায়, আমরা এই ভগৎ সিং তো ভারতবর্ষকে স্বাধীন হতে দেখে যাননি, কিন্তু ওই যে বলছেন, উনি বললেন যে পিস্তল পুঁতবে গাছ হবে। তো ভগৎ সিং নিজের জীবন বিসর্জন দিয়ে, জীবনটাকে মাটিতে পুঁতে দিয়ে তবে তো সেখান থেকে স্বাধীনতার জন্ম এসেছে। একদম একদম। তো বর্তমান এই সময়ে ভগৎ সিং, অথচ আমারও শুনে কথাটা খারাপ লেগেছে যে সত্যি সত্যি ভগৎ সিং সেইভাবে যতটা প্রচারের আলোয় আলোকিত হওয়ার কথা, আজকাল তো যে সে প্রচারে আলোকিত হয়ে যাচ্ছে। অর্থাৎ স্বাধীনতার পরে পরবর্তীকালে যে ধরনের রাজনীতি ভারতবর্ষের বুকে চলছে বা চলে এসেছে, এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই না সেভাবে আজকের দিনে, কারণ তাদের ভগৎ সিংকেই অসম্মান করা হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভগৎ সিং যে ধরনের আদর্শকে বপন করেছিলেন, আজকের ভারতবর্ষে আমরা তার ছায়া কি খুব দেখতে পাচ্ছি? এইবারে আমি আপনাকে একটা কথা বলি, ভারতবর্ষে আপনি মনে রাখবেন যে যখন একটা আন্দোলন হয়েছে, দুটো ধারায়, একটা নরমপন্থা একটা চরমপন্থা এরকম বলা হয়েছে। আমরা ইতিহাসে, আপনি যে বললেন যে ছোট করে ইতিহাসে মাধ্যমিক স্তরে আছে, ভগৎ সিংকে চরমপন্থী আমরা বলছি, কিন্তু ব্রিটিশ পত্রপত্রিকায় তখন টেররিস্ট হিসেবে লিখেছে। কিন্তু আমাদের মানে সে যে পেট্রিয়ট, এই কথা, এই স্বীকৃতিটা কিন্তু গান্ধীজিও দেননি। কেন? সে সহিংস আন্দোলন পছন্দ করে না। সেই জন্য এই যারা হিংসা করেছে, আপনার মনে আছে 1922 সালে 20-21 থেকে যে অসহযোগ আন্দোলন চলছিল, চৌরি চৌরার ঘটনা ঘটল। এই অসহযোগ আন্দোলনে কিন্তু ভগৎ সিং আশাবাদী ছিলেন যে গান্ধীজির ডাকে একটা সারা ভারতবর্ষ জুড়ে অহিংসার মাধ্যমে ব্রিটিশকে তাড়ানো যাবে। ভগৎ সিংরাও এর সঙ্গে জুড়ে ছিল। কিন্তু দেখা গেল যে চৌরি চৌরাতে পুলিশ জোর করে যে অহিংস মানুষদের, যারা মানে ব্রিটিশের জিনিস কিনো না, ব্রিটিশের জিনিস বয়কট করো, এই যে বয়কট আন্দোলন করছে, তাতে যে প্রচুর ভিড় থানার সামনে, দোকানের সামনে, বাজারের সামনে, এই ভিড় হটাতে গিয়ে পুলিশ গুলি চালিয়ে দিল চৌরি চৌরায়। যখন গুলি চালালো, সেই গুলি চালানোর পরে কি দাঁড়ালো, জনতাকে ওরা ছত্রভঙ্গ ভয় দিতে চাইল, কিন্তু উল্টে ঘটনা ঘটলো, জনতা কিলবিল কিলবিল করে বাড়তে থাকলো। ব্রিটিশরা রোষের মুখে পড়লো, থানার ভেতরে পুলিশ ছুটে পালিয়ে গেল এই কাণ্ড দেখে, 2-4 জন মরে যাওয়ার পরেও। এবং তার মধ্যে কিছু জন ওই চৌরি চৌরা থানায় আগুন লাগিয়ে দিল, এবং সেই বেচারি কিছু পুলিশও ওর ভেতরে মারা গেল। মানে প্রতিশোধ বদলা হয়ে গেল। এই বদলাতে গান্ধীজি
তখন বলল যে না, এটা বড় খারাপ ঘটনা ছড়াচ্ছে, এই খুনোখুনির রাজনীতি চলবে না, আমি অসহযোগ আন্দোলন, বয়কট আন্দোলন আমি তুলে নিলাম। এই যে তুলে নিল, এখানে দেশপ্রেমিক হিসেবে এই ভগৎ সিং, আমি যাদের যাদের নাম বলবো একটুখানি মনে রাখবেন, 3 জন কিন্তু একসঙ্গে ফাঁসিতে ঝুলেছে। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। ভগৎ সিংয়ের স্যান্ডারসনকে যে হত্যা করেছিল গুলি করে, সেখানে এই রাজগুরু ফার্স্ট গুলি করেছিল ওই থানায়। তারপরে ভগৎ সিং কমপ্লিট করার জন্য আবার গিয়ে মাথায় গুলি করেছিল লাহোরে। আর ওখান থেকে পালানোটা একটা অদ্ভুতভাবে পালিয়েছে, পুলিশ ব্যারিকেড করে ফেলেছে। ওখানে ছিল চন্দ্রশেখর আজাদ ক্যাপ্টেন। চন্দ্রশেখর আজাদ পুলিশকে যখন পুলিশের এসপি, ডেপুটি এসপি মারা গেল, তখন থানা থেকে বেরিয়ে ওদের তাড়া করেছে। তার মধ্যে একজন পুলিশকে যখন ওই পিস্তল এবং চন্দ্রশেখর আজাদ মাউজার পিস্তল, একটা মাউজার পিস্তল হচ্ছে কি জানেন তো, সে পিস্তল হিসেবে ব্যবহার করতে পারবে, আবার বেট লাগিয়ে রাইফেলের মতো ব্যবহার করতে পারবে। সে হুমকি দিল যে তোমরা সব ফিরে যাও, পুলিশকে। পুলিশ ভয়তে ফিরে গেল, কিন্তু চন্দন সিং বলে একজন, সে ফিরল না। বাধ্য হয়ে চন্দন সিংকে গুলি করতে বাধ্য হলো চন্দ্রশেখর আজাদ। তাতে কি হলো, 2 জন পুলিশ যে মারা গেল, একজন ডেপুটি এসপি এবং একজন এসআই। এই মারা যাওয়ার ফলে সমস্ত লাহোর পুলিশে ঘিরে ফেলল। আর ওরা আশ্রয় নিত মজং হাউসে। লাহোরের একটা মজং হাউস ছিল, যেখানে বিপ্লবীদের গোপন ডেরা, সেখানে থাকত। সেখানে গিয়ে পালিয়ে আশ্রয় নিল। এবারে সেখান থেকে কি করে পালাবে, সেই পালানোর পথ ধীরে ধীরে ঠিক করলো। কি পথ? ওদের এক বন্ধু ভগবতী প্রসাদ ভোড়া, সেই ভগবতী প্রসাদের বউ দুর্গাবতী, যার কথা না বললে ভগৎ সিংয়ের লাইফ অসম্পূর্ণ হয়ে যাবে, সেই দুর্গাবতী ভগৎ সিংয়ের ওয়াইফ সাজল। দুর্গাবতীর একটি বাচ্চা সচি, বাচ্চাকে কোলে নিয়ে ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কাটলো লাহোর থেকে কলকাতা চলে আসবে। স্টেশনে সবার চেকিং চলছে পুলিশ। ভগৎ সিং কিন্তু এই প্রথম তার চুলদাড়ি কেটে ফেললো, পাঞ্জাবি বেশ কেটে ফেললো, যাতে পুলিশ ওকে না ধরতে পারে, না চিনতে পারে। ও কেটে ফেলে একেবারে সাহেবীর যে ছবিটা আপনারা দেখেন, যে দাড়ি নেই, একটু গোপ আছে, আর সাহেবী একটা ক্যাপ, ওইটা কিন্তু ওই ছবি। ও সাহেব হলো। আর ওর সঙ্গে বউ হিসেবে সাজালো ওর বন্ধুর বউ ভগবতী প্রসাদ ভোড়ার স্ত্রী দুর্গা দেবী, যার কথা না বললে একেবারে খুব অন্যায় হবে। সেই দুর্গা দেবী কীরকম সাহসী ছিল, এবং দুর্গা দেবীও কীভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে সেটা চিন্তা করুন। ও তার বাচ্চাকে নিয়ে, স্বামী ভগবতী প্রসাদ ভোড়া সে অ্যাবসকন, পালিয়ে আছে পুলিশের তাড়ায়। সেই অবস্থায় বউ সে যে আসছে, আর রাজগুরু যে আরেকজন গুলি করেছে, সে কুলি সেজেছে ওদের। সে সেকেন্ড ক্লাসের টিকিট, আর এদের ফার্স্ট ক্লাসের টিকিট কেটে পুলিশের সামনে দিয়েই লাহোর থেকে ট্রেনে উঠলো ঠিকই, কিন্তু ওরা কলকাতায় আসলো না। কলকাতায় আসার জন্যই কিন্তু ট্রেনে উঠেছে, কলকাতায় আসতে হবে। ওরা নেমে গেল লখনৌ। তার কারণ ওরা জানে যে লাহোরের ট্রেন যা কলকাতায় ঢুকবে, তার একটা বিরাট চেকিং চলবে আবার নতুন করে, কেন সারা দেশে অ্যালার্ট হয়ে গেছে বিষয়টায়। পুলিশ সব স্টেশনে থই থই করছে। আর লাহোরে ওঠা নিয়ে যেমন বাধ্যবাধকতা রয়েছে, লাহোরের ট্রেন যেখানে কলকাতায় আসবে বা যেখানে দাঁড়াবে, সেখানেও একটা বড় চেকিং হবে। সেই জন্য ওরা বুদ্ধি করে লখনৌ নেমে আবার আর একটা ট্রেন ধরে লখনৌ থেকে কলকাতার দিকে আসলো, যাতে পুলিশ আর ওদের ধরতে না পারে। এবং এই সেন্ট্রাল এভিনিউতে শেঠ ছাজুরামের বাড়ি ছিল। সেই শেঠ ছাজুরাম একজন বিরাট বিখ্যাত ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নিয়েছিল কিভাবে, দেখুন, অবাক লাগবে। এইসব বিপ্লবীদের নাম মনে পড়লে বারবার প্রণাম দিতে ইচ্ছে করে, যে কোন ভারতবর্ষের মাটিতে জন্মেছি, যে রক্তে। পাঞ্জাবের
মহিলা বিদ্যালয়ের শিক্ষিকা সুশীলা মেনন, নিশ্চয়ই নাম শুনেছেন। এই সুশীলা মেনন, সুশীলা দেবী বলে শুনবেন, সে গৃহশিক্ষিকা হিসেবে এই ছাজুরামের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তাকে একটা রুম দেওয়া হয়েছিল ওই বাড়ির গৃহশিক্ষিকা হিসেবে। এই ভগৎ সিং এবং ওই দুর্গাবতী দেবী তারা এসে ওই সুশীলা দেবীর ঘরে আশ্রয় নেয় এবং সারাদিন পুলিশের ভয়তে বেরোতো না। মানে অনেকগুলো ঘটনা রয়েছে, আজকে সময়ের কমের জন্য বলতে পারবো না। কিন্তু ভগৎ সিংটা যদি আপনারা কেউ পড়েন, তখন কংগ্রেসের কনফারেন্স হচ্ছিল পার্ক সার্কাসে, সেখানেও গেছিল গান্ধীজি, নেতাজি সুভাষ বোস, তাদের সঙ্গেও দেখা করেছে। আপনার কলকাতার সমস্ত বিপ্লবীদের সঙ্গে, অনুশীলন সমিতির সঙ্গে যোগাযোগ করেছে। এই কলকাতা থেকে জয়দেব চ্যাটার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছিল কানপুরে, আর কানপুরের যে পত্রিকায় প্রতাপে লিখত সেই গণেশ শঙ্কর বিদ্যার্থী, তার কথা না বললেও নয়। আর একজন ওর যে প্রিন্সিপাল ছিল জয়চন্দ্র বিদ্যালঙ্কার, তার কথা বললেও নয়। অর্থাৎ এরা সমস্ত ছিল। এবং লাস্টে উনি ধরা পড়বে, যেটা আমরা ভগৎ সিং আর আমাদের বর্ধমানের ছেলে বটুকেশ্বর দত্ত, এরা দুজন মিলে ওই দিল্লির অ্যাসেম্বলিতে বোমা মারে দাঁড়িয়ে থাকবে। ভগৎ সিং চেয়েছিল আমি প্রচার করব, সারা দেশকে জাগিয়ে তুলব। এবং এটা কিন্তু চরমপন্থা নরমপন্থা নয়, তার ভেতরে ছিল ওই লেনিনের যে রাশিয়ান বিপ্লব, সশস্ত্র বিপ্লব। সেই বিপ্লব কিন্তু 1917 সালে হয়েছে, সেই খবর বেরিয়েছে, সেগুলোর প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়েছিল এবং কমিউনিস্ট ধারাটাও ছিল। আজকে বুঝতে পারছি আসলে আমরা মানে আমাদের মূল আলোচক হিসেবে আজকে যাকে আমরা এনেছি, অশোক কুমার সরকার ভগৎ সিং সম্পর্কে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেছেন। কিন্তু আমার যেখানে প্রশ্নটা ছিল একটা, বর্তমান ভারতে তারা যে আমি সময় আজকে কম, ওইভাবে যাব না, গেলে যেটুকু খুব সামান্য সময় আছে আজকের ভারতে ছেলেরা, আমি গেলে অবজেক্টিভ টাইপের প্রশ্নে যাব। আমার খুব সংক্ষিপ্ত একটা বিষয় আমি জানবো এইটুকু সময়ে। যেমন 1 নম্বর হচ্ছে, তাহলে মহাত্মা গান্ধী নিশ্চয়ই একটা ভূমিকা ছিল বলে তো মনে করেন আপনি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে? দেখুন, জনচেতনায় মহাত্মা গান্ধীর একটা ইয়ে ছিল যে জনগণকে একসঙ্গে নিয়ে চলা, তার ডান্ডি একজনের একটা স্টাইল ছিল, বিভিন্ন মতবাদ মিলেই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। মানে এখানে তিল তিল করে প্রত্যেকেই তিলোত্তমা গড়ে তুলেছে। কিন্তু আপনি প্রধানমন্ত্রী এটলির বক্তব্য যদি শোনেন, সেখানে কিন্তু বলেছে যে কেবলমাত্র গান্ধীর অহিংসার জন্য এই স্বাধীনতা নয়। আচ্ছা, যাই হোক, আমাদের কারণে বিতর্কের সৃষ্টি হবে, আমি সেটার মধ্যে যেতে চাইছি না। অর্থাৎ যেভাবেই বলুন, আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু প্রশ্ন আমি একটা জায়গায় করেছিলাম যে বীরের রক্ত স্রোত, এই যে সেটা দেওয়া, এই যে স্বাধীনতাকে আনার পর আমরা কি পেলাম স্বাধীনতার এত বছর পরে, সেই জায়গাটা হয়তো আমি একটু চেয়েছিলাম আলোচনায় আনতে। একদম একদম আপনাকে আমি বলি, আমি আপনাকে আপনার ইন্টারাপ্ট করে আমি ফিনিশ করি। আমি বলি যে অ্যাকচুয়ালি যে আত্মত্যাগ ছিল, যে লোভ, নির্লোভভাবে তারা যে দেশের জন্য লড়াই করেছে, আজকে কিন্তু সেই নির্লোভ রাজনেতা আমরা দেখতে পাচ্ছি না। ব্যাস, আমাদের মূল আলোচনা আমরা এখানেই শেষ করব। তবে একটা কথা বলা, আমরা আজকের ভাবনা চ্যানেল ভিশনের এই বিশেষ অনুষ্ঠান কিন্তু সকলকে, এখন আমরা যতটুকু মানে অবদান প্রত্যেকেরই ছিল নানাভাবে নানা মতে, এটা যদি আমরা বলতে যাই একটা বিতর্কের সৃষ্টি হবে। ভারতবর্ষে বিভিন্ন দল, বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী, সকলকে নিয়েই স্বাধীনতা এসছে। তবে হ্যাঁ, এখন নিজস্ব ব্যক্তিগতভাবে আজকে ভগৎ সিংয়ের যে ব্যাপারগুলো অশোক কুমার সরকার বিশ্লেষণ করলেন, যথেষ্ট হৃদয় বিদারক এবং যথেষ্ট বাস্তবোচিত কথা। আমি অশোক কুমার সরকারকে আবার একদিন আমাদের আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে অশোক কুমার সরকারকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।
চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।